যার নাম দেলওয়ার হোসেন সাঈদী। আমার রাগ লাগে যে আমাকে এই যুদ্ধ অপরাধীর কথা বলতে হবে এখানে। কোনো দোষ না করে বছরের পর বছর আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে কারাগারে বন্দী রাখার পিছনে সব থেকে বেশি কলকাঠি নেড়েছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। খুনি শেখ হাসিনা কিভাবে নির্মমভাবে হত্যা করেছিলেন, জবাই করেছিলেন, সেই বিষয়টির বর্ণনা এখন আমরা পাচ্ছি। আমি রাজাকার নই, আমাকে রাজাকার বলে যদি তাকে প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করবে। দর্শক আসসালামু আলাইকুম, নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এই মাত্র পাওয়া গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখতে পারবেন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে নিজে হাতে হত্যা করেছে শেখ হাসিনা। রিমান্ডের সব কিছু তথ্য ফাঁস করে দিয়েছে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। শেষে আজকের এই ভিডিওতে দেখতে পারবেন ডক্টর ইউনূস নতুন নির্বাচন নিয়ে নতুন তথ্য দিয়েছে। বিদেশি এবং প্রবাসীদেরকে নতুন আহ্বান জানিয়েছে ডক্টর ইউনূস। প্রিয় দর্শক বন্ধুরা, সেই বিষয়গুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। শেষে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন গোলাম রনি সাহেব পলককে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে। পলককে রিমান্ডে দেওয়ার সাথে সাথে তার গোপন তথ্য এবং গোপন কিছু কার্যকলাপ আমাদের সামনে এসেছে। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। দেলওয়ার হোসেন সাঈদী, আমার রাগ লাগে যে আমাকে এই যুদ্ধ অপরাধীর কথা বলতে হবে এখানে। কোনো দোষ না করে বছরের পর বছর আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে কারাগারে বন্দী রাখার পিছনে সব থেকে বেশি কলকাঠি নেড়েছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। বিনা দোষে কারাবাস এবং কারাগারের আচমকা দেলওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পিছনে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনি। শেখ হাসিনা দেশত্যাগ করার পর দেশত্যাগ করতে পারেননি এই কুলাঙ্গার। 13 আগস্ট সদরঘাট এলাকার একটি নৌকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। দর্শক, মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীর সাথে নির্মম অন্যায় অবিচারের জন্য আনিসুল হকের শাস্তি হোক কে কে চান এবং কি কি শাস্তি চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। জানা যায় গ্রেপ্তারের পর পাগলের মতো আচরণ করছে আনিসুল হক। পুলিশ যাই জিজ্ঞেস করছে উত্তর না দিয়ে শুধুই হাসছে। তার এমন পরিণতি আল্লাহর গজব বলে মনে করছেন মানুষ। দিনের পর দিন সাধারণ মানুষ, বিশেষ করে হুজুরদের প্রতি আইন প্রয়োগ দেখিয়ে জুলুম নির্যাতন করে আসছিলেন আনিসুল হক। শুধু তাই নয়, আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর সংবাদ সম্মেলনে সাঈদীর নাম উচ্চারণ করতে গিয়েও অপমান করেছিলেন কুলাঙ্গার আনিসুল হক। যার নাম দেলওয়ার হোসেন সাঈদী, তিনি প্রথম দিন অসুস্থ হয়েছিলেন। অসুস্থ হওয়ার পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। আমার কষ্ট লাগে, আমার দুঃখ লাগে, আমার রাগ লাগে যে আমাকে এই যুদ্ধ অপরাধীর কথা বলতে হবে এখানে। বাট ইভেন দেন লেট মি ক্লারিফাই দ্য সিচুয়েশন। 2014 সালে আনিসুল হক শেখ হাসিনা সরকারের আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর একই বছর 24 আগস্ট আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত কারাগারে ছিলেন মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মোট 20টির বেশি মিথ্যা অভিযোগ করা হয়েছিল, যার মধ্যে ছিল হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ সহ বিভিন্ন মিথ্যা অভিযোগ। কিন্তু এসব অভিযোগের প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষী ছিল না। বিভিন্ন জায়গা থেকে টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যাকে সত্য প্রমাণ করেছে আদালতে। দেলওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষীদের মধ্যে একজন ছিলেন পিরোজপুরের মাহবুব হাওলাদার। স্থানীয় আওয়ামী লীগ নেতা হওয়ায় মুক্তিযুদ্ধ না করেই মুক্তিযুদ্ধের কমান্ডো হিসেবে পরিচিত রয়েছে তার। স্থানীয় মানুষের কাছে টাউট বাটপার হিসেবে বেশ পরিচিত মাহবুব হাওলাদার। মাহবুবের আব্বা আমাদের একই ভাই। মাহবুব কোনো ওই তো কোনো রকম খাই লয়, ওই টাউটরি ফাউটরি ওইটা খায়। এখন তো বেশ ভালো চলে, এখন কমান্ডো হইতে পয়সা পায়, হাজার হাজার টাকা পায়, 1-2 হাজার টাকা না। এরা তো আবার ওই আওয়ামী লীগের দল টল করে, তারপর আমি কি করছে একমতও না। এছাড়া মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা অভিযোগগুলোর মধ্যে আরেকটি অভিযোগের সাক্ষী ছিলেন সুখরঞ্জন বালি, যাকে আদালতের গেট থেকে তুলে নিয়ে যায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের গুন্ডা বাহিনীরা। আমি তারই একজন সাক্ষী ছিলাম। আমি তার পক্ষে সাক্ষী দিতে আমি ঢাকায় গেছি, কোটেশন নিতে আমি অবরোহণ হয়ে গেছি। আমি দীর্ঘ যাই, আমি ঢাকারই আশেপাশে ছিলাম দীর্ঘ আপনার 3 মাসে 13 দিন কম। ওইখান দিয়ে আপনার নিয়ে যায় চকুবানিয়া, নিয়ে যায় আপনার কোথায় নিয়ে যায় তা আমি জানি না। এরপর যাই লামাইতে মানে নিয়ে গেল। আমি সীমান্তে যাইতে যে বৈকারি বটার আমার খুব রকম মাইর দিতেছে। দেওয়ার পরে আমি স্বরূপনগর থানা দিয়া বসিরহাট কোর্ট বা জেল, ওইখান দিয়ে দমদম কারাগারে দীর্ঘ যাই আমি 5 বছর আমি কারাগারে বন্দী ছিলাম। সেইখান থেকে অবমুক্ত হয়ে আমি আসার পরে আমি বাংলাদেশে আছি, মানে খুব ভয়াবহ ব্যাপারে আমি আছি। আমি নিরাপদ চাই। তাহলে তার বিরুদ্ধে সাক্ষী দেননি? আমি সাঈদীর আমি সাক্ষী দিই নাই আর কি। আমি আজ সকাল 10টায় তারাই জানা যায় আমি আসছি। সে আমার ভালো লোক, সে 2 টাইম সে এমপি ছিল।
এই জন্য আমরা মায়ের কোলে যেরকম বসবাস করে ওইরকম আমরা বসবাস করছি যখন সে 2টা এমপি ছিল। মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে বাংলাদেশের বড় বড় ইসলামিক চিন্তাবিদদের রাজাকার তকমা দিয়ে এভাবেই অন্যায়ভাবে বিচারের মুখোমুখি করে আওয়ামী লীগ সরকার, যাদের মধ্যে অনেকেই ফাঁসি দিয়েছিল। তবে বারবার দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসির পরিকল্পনা করলেও বাংলাদেশের মুসলমানদের প্রতিবাদে তার সম্ভব হয়নি। 2014 সালে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে। যাবজ্জীবন কারাদণ্ড দিয়েও শান্ত হয়নি আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীরা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যার পরিকল্পনা করতে থাকে, যার ইঙ্গিত পাওয়া যায় সাবেক বহিষ্কৃত তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের এই বক্তব্য থেকে। এই দেলোয়ার হোসেন সাঈদীর তার বিচার কার্যক্রম শেষ হয়েছে, তাকে এইভাবে বছরের পর বছর এই কারাগারে রেখে তাকে ভরণ পোষণ দিয়ে আদর আপ্যায়ন করে কি মানেটা কি? আমি এই জিনিসটাকে আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না। এবং কোনো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ, বীর মুক্তিযোদ্ধাদের সন্তান, এবং এই বাংলাদেশের আমি বলবো যে কিছু মানুষ ছাড়া যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে, তারা কেউই চায় না এই রাজাকারটাকে এইভাবে এই কারাগারে সুন্দরভাবে আদর আপ্যায়ন করার কোনো মানে হয় না। এর বিচার হওয়া উচিত। প্রশ্ন করবেন হয়তো তাহলে আপনি করেন, আমি কেমনে করবো? এটা আইনমন্ত্রী মহোদয় ছাড়া তো করতে পারবো না, আদালত ছাড়া তো হবে না। তো এই জন্য আমি আজকে বলতে চাই এই বিষয়টা নিয়ে আমাদের সোচ্চার হওয়া উচিত। আওয়ামী লীগের এই এমপির বক্তব্যে স্পষ্টত তারা চাইছে না দেলোয়ার হোসেন সাঈদী কারাগারে থাকুক, আর তারা দেলোয়ার হোসেন সাঈদীকে মুক্তি তো আরও আগেই দিবে না। তাহলে তারা পরিকল্পনা করেছিল সাঈদীকে হত্যা করার, আর এই জন্যই বেছে নিয়েছিলেন 14 আগস্টকে। কারণ 15 আগস্ট শেখ হাসিনা তার পরিবারকে হারানোর শোক বয়ে বেড়াচ্ছেন। তাই বাংলাদেশের মুসলমানদেরকে 14 আগস্ট শোকের কষ্ট দিয়ে পৈশাসিক আনন্দ পেতে পরিকল্পিতভাবে দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করে আওয়ামী লীগ সরকার, যার প্রতিফলন দেখা যায় সাঈদী সাহেবের মৃত্যুর পর তার ভক্ত অনুরাগীদের মধ্যে। আমি যেটা নিজের চোখে দেখা, তার ফ্যামিলি, তার ছেলে, তৃতীয় ছেলে মাসুদ ভাই মনে হয় কালকে অনেক রিকোয়েস্ট করেছে এখানে থাকার জন্য, পুলিশ প্রশাসন তাকে থাকতে দেয়নি। তাকে সে তার সারা অনেক রাত পর্যন্ত ওয়েট করেছে, এবং কি তার গার্জেন সহকারে আজকে থাকতে চেয়েছে। আমরা সাধারণ জানি যে সাধারণ বন্দীরাও যদি হাসপাতালে, ঢাকা মেডিকেল যে কোনো জায়গায় ভর্তি হলে তার ফ্যামিলি সহকারে এসে থাকে, এটা তার দায়িত্ব। কিন্তু আজকে পর্যন্ত একটু আগে তার ফ্যামিলির একজনকে, মাত্র একজনকে ঢুকতে দিচ্ছে, এটা তো ভাই কোনো কথা না। কাশিমপুর যখন আপনার কালকে 8টার দিকে তার ব্যথা অনুভব করছে, জেল কর্তৃপক্ষকে জানাইছে, জেল কর্তৃপক্ষ কোনো হয় নাই, কোনো কর্তব্য করে নাই। যখন দুবারে তার ব্যথা তীব্রতর, তখন জেল কর্তৃপক্ষ কর্ণপাতে নিয়ে প্রথম নেছে ওই একটা হাসপাতালে, ওই লগিসগি হাসপাতাল, তারপর আনছে ওই তাজউদ্দিনে, তারপর আনছে এই যে না কেন্দ্রীয় কারাগার ওই যে কাশিমপুর, এরপর আনছে এই 10টায়। এর আগে শেষ রক্তক্ষরণ হয়েছে, টিস্যু নষ্ট হয়েছে, সব কিছু শেষ ধাক্কাই মাকে সব করিয়ে এবার রাখছে অবজার্ভে। তারপর পরিবারের পরিজনের লোকটা একটু দেখতে দেবে, তাও দেখতে দেয় নাই। সাঈদী সাহেবের মৃত্যুর পর তার লাশ নিয়েও রাজনীতি করে আওয়ামী লীগ। ঢাকায় দেলোয়ার হোসেন সাঈদীর জানাজা পড়তে দেয়নি আওয়ামী লীগ প্রশাসন, যার পর পুলিশের গুলিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রণক্ষেত্রে পরিণত হয়। এই ঘটনার পর অনেক আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীদের দলত্যাগ করার কথা শোনা যায়। এর মধ্যে এই বৃদ্ধ লোকটি শেখ মুজিবুর রহমানের আমলে আওয়ামী লীগ করা একজন আওয়ামী লীগ নেতা হয়েও দলত্যাগ করে জামাত ইসলামে যোগ দেন। আওয়ামী লীগ করতাম 70 থেকে শেখ সাহেবের নির্বাচনে প্রচারণা করছি। 70 নির্বাচনে 95% ভোট শেখ সাহেব পেয়েছেন। আমি রাজনীতির সাথে এত জিনিস ছিলাম, যখন আমার আল্লাহ রাসূলকে নিয়ে ভারত কূটনীতি করলো, তখন আমার শেখ হাসিনা সরকার প্রায় আজকে কত তারিখ? আজকে 19 তারিখ। মোটামুটি আমরা যে আন্দোলন দেখেছি, সেই আন্দোলন থেকে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রায় 14 দিন হয়ে গেছে। আর দায়িত্বের জায়গাটাতে আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছেন ডক্টর ইউনূস, এবং তিনার যেই কি বলা হয় যারা উপদেষ্টা পদে আছেন, 11 দিন সম্ভবত কাছাকাছি, একটু এদিক সেদিক সময়টা হয়েছে। এই 11 দিনে দৃশ্যমান কর্মকাণ্ডগুলো কি হচ্ছে? তবে সব জায়গায় আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু হচ্ছে নির্বাচন কবে হবে সেটা নিয়ে সবার মধ্যে একটা জল্পনা কল্পনা। তো আমরা এখন স্পষ্টভাবে কোনো শব্দ শুনতে পাচ্ছি না। তবে নির্বাচনটা যদি দেরি হয়, তাহলে পশ্চিমা যে গণতান্ত্রিক রাষ্ট্রগুলো আছে তারা কি সরকারের উপর চাপ প্রয়োগ করবে না? জাতিসংঘের মাধ্যমে কোনো চাপ আসবে না? অবশ্যই আসবে। আর সেই জায়গাটাতেই এবার সুন্দরভাবে একটা গোছালো খেলা খেলেছেন ডক্টর ইউনূস। তিনি বেসিক্যালি ওনারা যারা হালকা নিচ্ছেন এখনো বোঝেন নাই, ভাই নর্মাল পলিটিশিয়ান না, ব্যবসা ভালো বোঝেন, তিনি একজন বড় ব্যবসায়ী, নোবেল লয়েড। সো অনেক কিছু কিন্তু আসেই মাথার মধ্যে। আর আমাদের বিভিন্ন উপদেষ্টাদের বিভিন্ন কর্মকাণ্ড কিন্তু বোঝা যাচ্ছে যে কি ঘটতে যাচ্ছে। তবে এই নির্বাচন কবে হবে সেটা এখনো ক্লিয়ার না হলেও একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন। আর এই টাইম ফ্রেমটা এবার পশ্চিমা বিশ্বের সামনে তুলে ধরেছেন। এমনি তো তিনি পশ্চিমা বিশ্বের সাথে খুবই ভালো একটা সম্পর্ক ক্যারি করেন, আর সেখানে পশ্চিমারা যেন তাকে সমর্থন যোগায়, পশ্চিমারা যেন কূটনৈতিকভাবে কোনো চাপ তৈরি না করে, কারণ যদি পশ্চিমারা চাপ দেয় তাহলে তার সরকারও অস্থিতিশীল হয়ে যাবে। তো সেই জন্য নির্বাচন ইস্যুতে পশ্চিমাদেরকে খুবই সুন্দর একটা ইঙ্গিত দিয়েছেন কবে নির্বাচন। আমার ধারণা আর কি, আমার ধারণা যেহেতু 3 থেকে 6 বলছে, এটা 6-এর আগে হবে না। ওনার যে অ্যাক্টিভিটিসগুলো এখানে সামনে আসছে, তিনি বলছেন যে শুধু সংস্কার না, কিনা শুধু না, ব্যাপক সংস্কার, মানে বড় আকারে বিশাল সংস্কারের মাধ্যমে অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস।
এ যাত্রায় আন্তর্জাতিক সম্প্রদায়ের পূর্ণ সমর্থন চেয়েছেন তিনি। গতকালকে দুপুরে আপনার বিভিন্ন রাষ্ট্র, ঢাকাতে বিভিন্ন রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থার যে মিশনরা ছিল, মানে মিশনের প্রধান আছেন, তাদের জন্য একটা সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছিল। তো তিনি সেখানে বিদেশি রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে বা মিশনদের উদ্দেশ্যে বলছেন, আমি এমন একটা সময়ে এই দেশের দায়িত্ব নিয়েছি যা অনেক দিন থেকে, মানে অনেক দিক থেকে পুরোপুরি বিশৃঙ্খল। ক্ষমতা ধরে রাখার জন্য শেখ হাসিনা স্বৈরতন্ত্র দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তিনি আরো বলছেন, বিচার বিভাগ ধসে পড়েছে, ১.৫ দশক ধরে ভয়াবহ দমন পীড়নের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার দমন করা হয়েছে, নির্লজ্জভাবে নির্বাচনে কারচুপিও করা হয়েছে। তরুণ প্রজন্ম ভোটাধিকার প্রয়োগ ছাড়া বেড়ে উঠেছে, রাজনৈতিক মদদে ব্যাংকগুলোকে ডাকাতি করা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় কোষাগারকে লুট করা হয়েছে। সো এই যে সমস্যাগুলো, নানান দিকেই সমস্যা, তার মানে পুরো বাংলাদেশের সমস্যা জর্জরিত। এখন আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দাবি দাওয়া, প্রতিদিন ডক্টর ইউনূসে যেদিকে যায় রাস্তার মধ্যে এক গ্রুপ বসে পড়ে, মানে আমি বলি ভাই আপাতত আপনারা অফ যান, উনি যে সেক্টরগুলোতে হাত দিচ্ছেন এগুলো পরিবর্তন হলে পুরো বাংলাদেশই বদলাই যাবে, আপনাদের যে দাবি দেওয়া অটোমেটিক তখন পূরণ হয়ে যাবে। এখন বিচ্ছিন্নভাবে দাবি দাওয়াগুলো নিয়ে আমরা কাজে ডিস্টার্ব করা যাবে না। তো তিনি বলছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন কমিশন, বিচার বিভাগ, জনপ্রশাসন, নিরাপত্তা বাহিনী এবং গণমাধ্যমে মৌলিক সংস্কার এনে আমরা অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করব। জাতীয় ঐক্যমত্য বৃদ্ধির জন্য আন্তরিক প্রচেষ্টা আমরা চালিয়ে যাব। আর তার এই বক্তব্যের পরে যারা আন্তর্জাতিক এই কি বলা হয় যে মানে ভাবে এখানে মিশনগুলোর প্রধান ছিলেন, তারা বেশিরভাগই তাকে সমর্থন জানিয়েছেন যে বাংলাদেশে গণতন্ত্র চর্চা হোক, বাংলাদেশে আমাদের মানে বাক স্বাধীনতা। তবে আমাদের দেশে বাক স্বাধীনতা দিলে হইলে হয় কি, যে ধরেন আমরা মনে করি যে যার মতন যারা গাইলামো, যা খুশি তারে কমো, আমার মতের বিরুদ্ধে গেলে তারে মনে করলেন যে তার 14 গোষ্ঠী ধুয়ে ফেলমো, তারপর তারে প্রকাশ্যে মার দেমো। মানে এই যে মেন্টালিটি, এটা বাক স্বাধীনতা না বা স্বাধীনতা না, সেটারে আবার কিন্তু পরাধীন করা হবে। কারণ মন যাচাই তাই করা যায় না। যে আমরা যারা ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে বসবাস করি, এখানে কি আপনার মন যাচাই তাই করতে পারবেন? আকাম কুকাম করা যাবে না, ভালো কাজ করলে করতে পারবেন। আকাম কুকাম করলে কি হয়, আইনের শাসনে লটকাই দেওয়া হয়। বাংলাদেশে এতদিন কি হয়েছে, গায়ের জোরে অনেক কিছু হয়েছে। গত 53 বছর এগুলো বাংলাদেশের চরিত্র, একটা সিলেবাস তৈরি হয় না। তো সেই সিলেবাসটারই ফাইনাল 5টা চ্যাপ্টার হচ্ছে কোনটা? নির্বাচন কমিশন, বিচার বিভাগ, জনপ্রশাসন, তারপর হচ্ছে যে নিরাপত্তা বাহিনী, গণমাধ্যমের মৌলিক সংস্কার এনে তারপর নির্বাচন। কারণ গণমাধ্যমগুলো আপনি দেখেন, এই গণমাধ্যম যখন এই যে ছেলেদের ভুলটুল ধরছে, যখন আনভিরে নিয়ে ঘটনাটা হইল, আমি সবার আগে এটা নিয়ে নাম নিয়ে করলাম, একটা নাম পরিচয়বিহীন পত্রিকা কিন্তু তখন নামটা প্রকাশ করেছিল। বাংলাদেশের কোনো গণমাধ্যম নাম প্রকাশ করে নাই। এরাই এখন আসে আবার বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে এরা চাটুকারিতা করছে কিছু পত্রিকা। এখন কইরা কি করবে? এখানে নর্মাল যারা সাংবাদিক আছেন তাদের কিন্তু দোষ নাই, কেননা একজন সাংবাদিক মাঠ থেকে খবরটা কালেকশন করে এটা পাঠায় কোথায়? সম্পাদকের রুমে। সম্পাদক যিনি থাকেন তিনি চিন্তা করেন এই নিউজটা কি ছাড়বেন নাকি ছাড়বেন না। তো ছাড়লে কি হয়, যদি আপনার নিউজটা সরকারের বিপরীতে যায়, আপনার টেলিভিশনের লাইসেন্স বন্ধ, আপনার নানানভাবে হয়রানি করা হবে। এটাই বাস্তবতা। তো এই যে বিষয়গুলো আছে সেগুলো থেকে বের হইতে না পারার কারণে অনেক গণমাধ্যম ইচ্ছা করলেও কথা বলতে পারে নাই, আবার অনেকে ইচ্ছা করে বলেই নাই। তো সেই জায়গাগুলোতে মৌলিক সংস্কার দরকার, কারণ গণমাধ্যমের ভূমিকা অলওয়েজ খুবই গুরুত্বপূর্ণ। একদম ল লেভেলে বা মাঠ পর্যায়ে যারা সাংবাদিকরা আছেন প্রত্যেকটা মানুষই কম বেশি পরিষ্কার, কিন্তু উপরের লেভেলে যারা আছেন তারাই কিন্তু বেচা বিক্রি গেছে। আমরা সাবেক প্রধানমন্ত্রীর বিভিন্ন সংবাদমাধ্যমে দেখছি যে এখানে প্রশ্ন কম, চাটুকারিতা ছিল, অপ্রয়োজনীয় অ্যাক্টিভিটিস ছিল। আর এক প্রশ্ন থেকে তো শেখ হাসিনার সরকারের পতনই হয়ে গেল। মুক্তিযোদ্ধার কোটা দিবেন না নাতি নাতির কোটা দিবেন, সেখান থেকে তো সবই শেষ হয়ে গেল। তো যাই হোক, আন্তর্জাতিক যে জনসমর্থন দরকার ছিল বা সমর্থনটা দরকার ছিল সেটা তিনি পায়ে গেছেন, মনে রাখেন। সো নির্বাচন হইতে 5টা প্রধান অ্যাক্টিভিটিস আছে, 2-4-5 বছর লাগতেই পারে। ভালো থাকুন। আওয়ামী লীগের পতন, শেখ হাসিনার পলায়ন, এই আনন্দ আমরা কতদিন উপভোগ করতে পারব? আজকে আগস্ট মাসের 15 তারিখ বিকালবেলা যে ভিডিওটি করছি, তখন পর্যন্ত পরস্পর বিরোধী অনেকগুলো খবর। বাংলাদেশের মন এবং মস্তিষ্ক, সারা বাংলাদেশের মানুষের মন এবং মস্তিষ্ক একটু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবেন যে সমস্যা এখনো শেষ হয়নি, বরং অনেকগুলো সমস্যা নতুন করে শুরু হয়েছে। ছাত্ররা এখনো রাজপথে আছেন, যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং যাদের নেতৃত্বে এই গণ অভ্যুত্থান হয়েছে। তো ছাত্ররা যেভাবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে পারেননি আজকের দিন পর্যন্ত, তেমনি সাধারণ যে জনগণ তারাও তাদের কর্মে ফিরে যেতে পারেননি। এর কারণ হলো কর্মযজ্ঞ শুরু হয়নি বা করা যায়নি। আমাদের রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ কয়েকটি সংগঠন রয়েছে, সেনাবাহিনী 75-এর 15ই আগস্টের পর পুরো চেইন অফ কমান্ড নষ্ট হয়ে গেছিল, সেটি এইবার হয়নি। কিন্তু 75-এর পর সিভিল সার্ভিস, জুডিশিয়ারি এবং পুলিশ এটি মোটামুটি অক্ষত ছিল। কিন্তু এবার যেটি হচ্ছে সিভিল সার্ভিস, জুডিশিয়ারি এবং পুলিশ ম্যাসাকার, এবং এটি যেহেতু সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অধীন একটি অংশ আর জুডিশিয়ারি আলাদা একটি অংশ, ফলে এখানে শৃঙ্খলা ফিরিয়ে আনা খুবই দুরূহ, দীর্ঘকালীন
এবং এইগুলোর অভাবে সমাজে যে বিশৃঙ্খলা তৈরি হয় এটিকে বলা হয় মাছসান ন্যায়। বড় মাছগুলো ছোট মাছকে খেয়ে ফেলে। তো আমাদের এই যে মাছসান ন্যায় যে শুরু হয়েছে সিভিল সার্ভিসে এবং জনজীবনে, ব্যবসা বাণিজ্যের সব ক্ষেত্রে, এটির মূলত এবং প্রধানতম কারণ হলো আর্থিক খাতে দুর্নীতি, সামাজিক অবিচার এবং জুলুম অত্যাচারের বিরুদ্ধে মানুষ যখন কোর্ট কাছারিতে গেছে সেখানে ন্যায় বিচার না পেয়ে সেখানে তারা যে উল্টো বিচার পেয়েছে, তার ফলে কি হলো, পুরো সামাজিক বন্ধন ভেঙে গিয়েছে। এবং এটি বন্দুকের গুলি দ্বারা বা অস্ত্র দ্বারা এটি সম্ভব নয়। এই অবস্থা ঠিক করা, এইগুলো ঠিক করার জন্য যে মোটিভেশন দরকার, যে সময় দরকার, সেই সময়টি বাঙালিরা বা বাঙালি জাতি কখনোই এত দীর্ঘ সময় ধরে কোনো একটা বিষয়ে নিবিষ্ট বা আবিষ্ট থাকতে পারেনি। এর ফলে যখনই কোনো রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেটি সামাল দিতে যুগের পর যুগ লেগে গেছে। কিন্তু রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হয়েছে, বড় বড় রাজবংশের প্রতি পরিবর্তন হয়েছে, যুদ্ধ হয়েছে, মিলিটারি কু হয়েছে, সেটা পাল আমলে হোক, সেনা আমলে হোক, বন্য যে কোনো আমলে হোক, ওগুলো সামাল দিতে 7 দিনের বেশি সময় লাগেনি। কিন্তু এখন যে অবস্থা তৈরি হয়েছে, খুব গভীরভাবে সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা নিতে না পারলে এই ক্ষতগুলো পূর্ণ হবে না। রাষ্ট্রের দুজন খুব নামকরা কালপ্রিট তারা ধরা পড়েছেন, একজন দরবেশ আর একজন হলো আইনমন্ত্রী আনিসুল হক। এই দুজনের যে সিন্ডিকেট, অন্যায়ের সিন্ডিকেট, জুলুমের সিন্ডিকেট, একজন আইনের মার পেছে ফেলে কোর্ট কাছারি থেকে এই ঋণ খেলাপিদেরকে সুযোগ দিয়েছে এবং ব্যাংক ক্ষেত্রে দানব পয়দা করেছে। এবং এর বিনিময়ে এই আনিসুল হকরা বা আনিসুল হক যে পরিমাণ আর্থিক দুর্নীতি করেছে, অপকর্ম করেছে, এটি মন্ত্রীর পদে থেকে আগামীতে কেউ পারবে কিনা আমি বলতে পারবো না, কিন্তু অতীতকালে কেউ কল্পনাই করতে পারে নাই যে একটা মন্ত্রীর পদে থেকে এভাবে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করা যায়। 2 নম্বর হলো এই আনিসুল হক তার সহযোগী হয়ে সালমানের মতো লোক, এর সালমান কিন্তু আসলে বেকুব, বোকা প্রকৃতির মানুষ, সেন্টিমেন্টাল, এবং তার আইকিউ লেভেলও অনেক কম। মানে তার চেয়ে সাধারণত তার আপনজন যারা আছেন, কাছের মানুষ যারা আছেন, বন্ধু বান্ধব আছেন, 20 বছরের অন অ্যাভারেজে যাদের বয়স কম, তাদের সঙ্গে এই লোকটির বন্ধুত্ব গড়ে ওঠে। এবং এটি সে যে কতগুলো নির্বোধ এবং বেকুব, আপনি তার লুঙ্গি পরার স্টাইল, তার দাড়ি কামানো, চুলে মেহেদি দেওয়া, গ্রেপ্তার হওয়া, তারপর ভয়ে বমি করে দেওয়া, যখন কোর্টে সিএমএম কোর্টে তাকে উঠানো হলো তিনি ভয়ে বমি করে দিয়েছেন। এরপর নৌবাহিনী যখন তাকে ধরেছে তখন তিনি ভয়ে পায়খানা করে দিয়েছেন, কাপড় নষ্ট করেছেন। তার প্রমাণ হলো আপনি দেখবেন এদের ছবি তোলার জন্য দুজনকে দুটো লুঙ্গি পরিয়ে যখন ক্যামেরার সামনে হাজির করা হলো সেই সময় সে পায়খানা করে পুরো লুঙ্গি নষ্ট করে ফেলে। এরপর তাকে আরেকটা নতুন লুঙ্গি দেওয়া হয়। ফলে আনিসুল হকের লুঙ্গি আর ওদের লুঙ্গি, ওই দুজন লুঙ্গির মধ্যে আপনি ডিফারেন্স দেখতে পাবেন। তো যাই হোক, এই যে সালমান ধরা পড়েছে, আনিসুল হক ধরা পড়েছে, এর সঙ্গে পাল্লা দিয়ে শেখ হাসিনাকে যারা ডুবিয়েছে অর্থনৈতিক, শেখ হাসিনার এই যে মানে সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ যে আর্থিক খাত তিনি সামাল দিতে পারেননি এবং রাষ্ট্রের অর্থ 10 লক্ষ, কেউ বলে 12 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে, এটা তিনি সামাল দিতে পারেননি। ফলে গত 1-1.5 বছর ধরে হু হু করে সেই রিজার্ভ কমে যাচ্ছিল। তো এই দুজনের চাইতেও ভয়ঙ্কর যে লোকগুলো এখনো পর্যন্ত তাদের আর্থিক দুর্নীতি নিয়ে ছিটেফাটা খবর আসছে, কিন্তু কি পরিমাণ দুর্নীতি যে সেখানে হয়েছে সেটি আমি যতটুকু আমার অভিজ্ঞতা আছে সেটা বলার চেষ্টা করবো। এবং এই লোকগুলো, এদেরকে বলা হয় হোয়াইট কালার ক্রিমিনাল। এর মধ্যে 1 নম্বরে হলো বিপু। বিপু মানে জ্বালানি সম্পদ প্রতিমন্ত্রী। শেখ হাসিনার সঙ্গে তার একেবারে এরকম একটা সম্পর্ক, শেখ হাসিনা তাকে নিদারুণ স্নেহ করতেন, ভালোবাসতেন এবং মনে করতেন যে ভাজা মাছটা উল্টায় খেতে জানে না। আর বিপু আমার পাশে বসতেন, নসরুল হামিদ বিপু। তো তার জীবন, লেখাপড়া, পারিবারিক জীবন, অনেক জিনিসগুলো তিনি আমাকে শেয়ার করতেন, বলতেন। তো তিনি যখন এই জ্বালানি মন্ত্রণালয়ে ঢুকলেন তখন এই জ্বালানি মন্ত্রণালয়ের অধীন পেট্রোবাংলা, বাংলাদেশের যত পেট্রোলিয়াম এগুলো তারা আমদানি করে। তো বোঝার চেষ্টা করেন যে এই ব্যাংকিং খাত, পেট্রোবাংলার টাকা থেকে শুরু করে এখানে বছরে কয় লক্ষ কোটি ডলারের মানে টাকার এলসি হয়। সবচেয়ে বাংলাদেশের মানে সারা বাংলাদেশের সকল আমদানি যদি একত্র করা হয়, এটার যে মূল্য, পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি তারা যে অকটেন পেট্রোল এগুলো আমদানি করে, এটা সব তার সমপর্যায়ের বেশি হবে, কম হবে না। তো এর সঙ্গে ইন্স্যুরেন্স কোম্পানি আছে, এর সঙ্গে ব্যাংক আছে, বিমা আছে, বিদেশি যে কোম্পানির কাছ থেকে তেল কেনা হয় তাদের সাথে ডিল আছে। ফলে এখানে কি পরিমাণ অর্থ লেনদেন হয় অসৎ হলে এটি সালমান কল্পনাও করতে পারে না। এই কাজটি করেছে বিপু। এরপরে এই মন্ত্রণালয়ের অধীন হলো গ্যাস সেক্টর, অর্থাৎ এই যে বিভিন্ন গ্যাস সেক্টরের আমরা যে গ্যাসগুলো উত্তোলন করি
কূপ থেকে, শেভরন থেকে, অন্যান্য বিদেশি কোম্পানিকে আমরা পেমেন্ট করি এবং এই কর্মে লক্ষ কোটি ডলার যে লেনদেন হয় তার একটা অংশ এই জ্বালানি মন্ত্রণালয় যদি দুর্নীতিবাজ হয় তাদের ভাগে যায়। এরপর এই মন্ত্রণালয়ের অধীন রয়েছে অর্থাৎ জ্বালানি, খনিজ সম্পদ, মানে এই যে কয়লা উত্তোলন, কয়লা আমদানি ইত্যাদি। এরপরে রয়েছে বিদ্যুৎ খাত। তো বিদ্যুৎ খাতের কেবলই মাত্র যে এখানে বিদ্যুৎ খাতের জন্য জ্বালানি লাগে, বিদ্যুৎ খাতের জন্য জ্বালানি আমদানি করতে হয়, বিদ্যুৎ খাতে যে কোম্পানিগুলো কাজ করে তাদের সঙ্গে লেনদেন, পিডিবি আছে, ডেসা আছে, তারপরে পল্লী বিদ্যুৎ আছে, আরও অনেক কিছু। মানে এই মন্ত্রণালয়ের ব্যাপ্তি কল্পনাই করা যায় না। এবং শেখ হাসিনা সরকারের যত অপকর্ম, যত দুর্নীতি, তার একটা অংশ এই মন্ত্রণালয়ের অধীন হয়েছে। ফলে এই যে দুর্নীতি, এটি সালমানের 40,000 কোটি টাকা, এস আলমের 1,20,000 কোটি টাকা, তার চেয়ে অনেক অনেক বেশি। বিপু কই? কেন বিপুকে ধরা হচ্ছে না? বিপুর পরে আপনি পলক সম্পর্কে আসেন। তো সেই যে পলক, একইভাবে এই সরকারের অগ্রাধিকার খাত ছিল আইসিটি খাত। এখানে দুটো মন্ত্রণালয় সে দেখাতো, আইসিটি মন্ত্রণালয়, ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এখন এই যে মোবাইল কোম্পানিগুলো এবং তার সঙ্গে সঙ্গে টিএনটি, তার সঙ্গে সঙ্গে ডাক বিভাগ, এই ডাক বিভাগের একটা ব্যাংকিং ডিভিশন আছে, ডাকঘর, সঞ্চয়পত্র, আপনারা সবাই জানেন। আর এর সাথে যুক্ত হয়েছে নগদ, নগদেরও ব্যাংকিং আছে। এই পুরো প্রক্রিয়াটি এককভাবে এক হস্তে চালিয়েছে জুনায়েদ আহমেদ পলক। তো জুনায়েদ আহমেদ এই পলকের সঙ্গে অলিগার হিসেবে সালমান এফ রহমান, অন্যান্য লোকের নাম আসছে, কিন্তু জুনায়েদ আহমেদ পলকের কারণে সবচেয়ে বেশি বদনাম আসছে সজীব ওয়াজেদ জয়ের। এখন জয়ের নির্দেশে যদি পলক এই কাজ করে থাকে তাহলে এটা আওয়ামী লীগের জন্য খুব দুর্ভাগ্যের বিষয়। আর যদি জয়ের নাম ভাঙিয়ে পলক এই কাজগুলো করে থাকে তাহলে এই বিষয়গুলো আওয়ামী লীগের সর্বশক্তি নিয়োগ করে পলককে গ্রেপ্তার করিয়ে ধরে দেওয়া উচিত। এবং জয় যদি মনে করেন যে তিনি এই কাজগুলো করেননি তাহলে পলকের বিরুদ্ধে তাকে কথা বলতে হবে, নিঃসন্দেহে কথা বলতে হবে। এবং এই পলকের কারণে শেখ রেহানার নাম আসে, এই পলকের কারণে শেখ রেহানার ছেলে ববির নাম আসে, রূপন্তীর নাম আসে, শেখ রেহানার দেবর তারেক সিদ্দিকের নাম আসে। কাজেই এই পলক, তার যে টাকার ঝলক, স্বর্ণরূপার বস্তা কি পরিমাণ এটি কল্পনাও করা যায় না। এখন এর সঙ্গে আওয়ামী লীগের কারা কারা জড়িত আছে এটি এখন যারা রাষ্ট্র ক্ষমতা আছে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং এটি বের করার জন্য অবশ্যই পলককে গ্রেপ্তার করতে হবে। এরপরে আরেকটি লোক হলো ভূমি মন্ত্রী ছিল জাভেদ। তো জাভেদ পুরো ইউসিএল ব্যাংকটিকে সর্বনাশ করেছে এবং ইউসিএল ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা এখন রাস্তায় নেমেছে। 12,000 কোটি টাকা কেবলমাত্র ইউসিবিএল ব্যাংক থেকে পাচার করে দেওয়া হয়েছে দেশের বাইরে, এই কথা ইউসিবিএল ব্যাংকের লোকজন বলছে। এবং পত্রপত্রিকায় এসেছে যে এই টাকা দিয়ে ইউনাইটেড কিংডমে এবং আমেরিকাতে, অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে সে যে রিয়েল এস্টেট ব্যবসা করেছে এবং শুধুমাত্র লন্ডন শহরই 200 বাড়ি, সবগুলো বিলাসবহুল বাড়ি, এই বাড়ির মালিক জাভেদ। তো অবাক করার ব্যাপার হলো যে এই 5ই আগস্টের আগে জাভেদের বিরুদ্ধে কেউ টু শব্দ করতে পারেনি শেখ হাসিনার স্নেহের কারণে। শেখ হাসিনার অনেকগুলো গুণ ছিল, তার মধ্যে 1 নম্বর গুণ ছিল যে তার দুঃসময়ে যারা তাকে সাহায্য করেছে, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা করেছে, তাদের সবাইকে তিনি পুরস্কার দিয়েছেন। 80-র দশকে যখন শেখ হাসিনার খুবই দুরবস্থায় গিয়েছে তখন এই জাভেদের বাবা আখতারুজ্জামান বাবু শেখ হাসিনাকে অনেক সহযোগিতা করেছেন। এমনকি সালমান আওয়ামী লীগের যখন দুঃসময় গেছে, বিশেষ করে 2001 থেকে 2006 ওই সময়টাতে সে এই শেখ হাসিনার কাছাকাছি চলে আসে। তো ফলে সালমান এফ রহমান, এরপরে নসরুল হামিদ বিপুর নাম হলো আব্দুল হামিদ, যাকে সবাই কয়লা হামিদ বলা হতো। তো তিনি এই কেরানীগঞ্জের এমপি ছিলেন এবং বঙ্গবন্ধুকে যথেষ্ট সাহায্য করতেন, সহযোগিতা করতেন। তো এই সাহায্য সহযোগিতার কারণে বিপুর প্রতিও শেখ হাসিনার একটা দুর্বলতা ছিল। তো শেখ হাসিনার এই যে দুর্বলতা, সেই দুর্বলতা নিয়ে তারা 10 হাতে অপকর্ম করেছে, দুর্বৃত্তপনা করেছে এবং আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং নিজেদের যে ভবিষ্যৎ আখের, এটি সম্পূর্ণ নষ্ট করে ফেলেছে। এখন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, বিচার করতে হবে এবং সে বিচার হবে নির্মম, সে বিচার হবে পক্ষপাতহীন এবং সে বিচার হবে নিষ্ঠুর এবং নিরপেক্ষ। যদি এদের দ্বারা দেশ জাতি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, এদেরকে আওয়ামী লীগ থেকে আলাদা করতে হবে। আর এদের মাধ্যমে যদি শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা টাকা ভাগাভাগি করে নিয়েছে, তাহলে এদেরকে রাজসাক্ষী করে আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু কোনো অবস্থায় এদেরকে ছাড় দেওয়া যাবে না। যারা দেশ চালাচ্ছেন তারা সব কিছুই যে জানেন এটাও যেমন বলা যাচ্ছে না, আবার সব কিছু যে বোঝেন তাও বলা যাচ্ছে না। আমরা যারা নাগরিক সমাজে আছি তারা যতটুকু বুঝছি আমরা এই কথাগুলো বলে যাচ্ছি, বাকিটা সিদ্ধান্ত নেওয়ার ইচ্ছা তাদের।
তারা কি এই পলক, বিপু এদের সাথে বা জাভেদের সাথে সমঝোতা করবেন, নাকি তাদেরকে ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করবেন আওয়ামী লীগের বিরুদ্ধে, না সত্যিকার অর্থে তাদেরকে বিচার করবেন, এর সিদ্ধান্ত তাদের, এবং সেটার উপরই তাদের ভবিষ্যৎ অর্থাৎ বর্তমানে যারা চালাচ্ছেন তাদের ভবিষ্যৎ নির্ভর করবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।